কম হচ্ছে। আর লোকাল সোয়েলিং এবং লোকাল যে ইরিটেশন হওয়ার কথা ক্যামেরার নিচে, সেটা সবসময় মিলবে তা না, মেলে না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুততার সাথে ফুলছে, বা দুটো হয়, একটা হচ্ছে সব সাপেরই যে সব কটা ইনগ্রেডিয়েন্টস একই থাকবে তা নয়, কম বেশি থাকতে পারে। আবার সব কটা ওই ইনগ্রেডিয়েন্টসে এক একজনের রেসপন্ডিংটা এক এক রকম হবে, সেই জন্য এক একটা রুটির ক্ষেত্রে এক এক রকমই হয়। দেখা গেছে কোনো কোনো বাচ্চা মানে যন্ত্রপাত বাচ্চা তার কামড় দিল, অল্প ইনফরমেশান হয়েছে, লোকাল ইনফরমেশান, তাতে সোয়েলিং হয়েছে, অথচ জেনারেল জেনারেল সাইন অফ ইনফরমেশান নেই। আবার কারো ক্ষেত্রে দেখা যায় লোকাল ইনফরমেশান হয়নি, কিন্তু তার আবার সিস্টেমিক সাইন অনেক বেশি হয়েছে, দ্রুততার সাথে ওসব সমস্যাগুলো তৈরি করেছে। এটার জন্যে এই সাপে কামড়ের পেশেন্টগুলো প্রেডিক্ট করা সবসময় সম্ভব হয় না, এবং একটু সমস্যা তৈরি হয়। না, সেক্ষেত্রে আপনার 20 এই যে সিটির টেস্ট, হ্যাঁ, তো এটা তো সাধারণত দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে সঙ্গে গেলে যে ধরো 20 মিনিট 30 মিনিট মধ্যে যাচ্ছে পেশেন্ট, সেক্ষেত্রে বেশিরভাগ তো পজিটিভ হচ্ছে না, বেশিরভাগই দেখাচ্ছে নেগেটিভ। এটা 20 WBC টেস্ট মানে কি, রক্তের ভেতরে ওর ভেনোমেশন হয়েছে, এবং রক্তের ভেতরে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটায় যে 12টা আছে, কী বলে, ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোর ভেতরে দুটো ফ্যাক্টরকে ও ইনহিবিট করে, তাই রক্ত জমাট বাঁধে না। এবার সেটা কত তাড়াতাড়ি করবে, এগুলো সবটাই নির্ভর করে কোন কোন পেশেন্টের কী বলবো, কোন পেশেন্ট কত তাড়াতাড়ি রেসপন্স করবে বিষে, আবার কোন সাপের ভেনামের মধ্যে ওই ইনগ্রেডিয়েন্টসটা আছে যেটা দিয়ে এই রক্ততঞ্চনটাকে ডিস্টার্ব করা যায়। সেই জন্যে সবসময় এক দিন মিলবে না। না, সেটা না, আমি বলছি সাপোজ ধরুন এই যে 20 WBC সিটি টেস্ট যেটা, এটা তো দেখা যায় একটা পেশেন্টে ধরো কারো এই যে ধরো 12 ঘন্টা, হ্যাঁ, তারপরে গিয়ে হয়তো পজিটিভ আসছে। না, সেটা 12 ঘন্টা পরে পজিটিভ আসছে না, তার রক্তের ভেতরে তো ভেনাম আছে তো, এবং সে ওইগুলো করেছে তো। এবার সাধারণত যেমন আমি আগের দিনে একটা পেশেন্টের 2 ঘন্টার মধ্যে পেশেন্টের স্টার্ট করলো, হিমাপ্রিসিস স্টার্ট করলো 2 ঘন্টার ভেতরে। আবার কোনো পেশেন্টের তো 3 ঘন্টা পরেও কিছু হয়নি, 4 ঘন্টা পরেও কিছু হয়নি, এবং সেটা লোকাল সাইন থাকা সত্ত্বেও। এই জন্যে সব কাজে মিলবে আমি সেরকম বলতে পারবো না, ডেফিনিট করে এরকম বলে দেওয়া যাবে না। যে এরা এমনও দেখা গেছে, মানে এটা নিয়ে কেউ সেইভাবে পরীক্ষা তো করা হয়নি, বা করেছেন কিনা আমি জানি, যে চন্দ্রবড়া কামড়ালে কতক্ষণ পর হিমোলাইসিস হবে এবং কতক্ষণ পর 20 WBC টেস্ট পজিটিভ হবে। এক একজন এক এক রকমভাবে বলে দিচ্ছে, যারা বলছেন তারা কি বিজ্ঞানভিত্তিক ট্রায়ালের উপরে বলতে পারবো। তবে আমি দেখি যে 1-1.5 ঘন্টা পরে আসে নেগেটিভ, পজিটিভটা একদম কোনো ফেলাসি আছে। অ্যাকচুয়ালি এই 20 WBC টেস্টটা কোনো খুব বেশি গুরুত্ব নেই, যার ফলে এটা উপরে নির্ভর করে কিছু করা যাবে না। কারণ 1 ঘন্টা পরেও করে দেখেছি পজিটিভ হয়েছে, 1 ঘন্টা পর 1.5 ঘন্টা পরে করে দেখেছি নেগেটিভ হয়েছে। সেক্ষেত্রে লোকাল সাইন আছে, তার মানে কি সাইন অফ ইনফরমেশন আছে, তাহলে তার 20 WBC পজিটিভ হওয়ার কথা সেটা হয়নি। যেমন এবারেও দেখেছি একটা পেশেন্টের 20 WBC টেস্ট 3-4বার করা হয়েছে 1 ঘন্টা পর, সে দেখেছি নেগেটিভ। আবার একটা পেশেন্টের দেখলাম 1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে পেশেন্টটা খারাপ হলো, টেস্ট নেগেটিভ ছিল, 1 ঘন্টা পরে নেগেটিভ ছিল। এই চন্দ্রবড় যে খারাপের জন্য বলছে না, খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট, ওর খারাপের বলতে মানে কী হতে পারে, মানে আপনার লোকাল সাইন যদি খারাপ বেশি থাকে সে তো দিয়ে দেয়, কিন্তু লোকাল সাইন কম, সেখানে লোকাল সোয়েলিং এবং পেইন, প্রোগ্রেসিভ সোয়েলিং, এই দুটো দেখে লোকাল সাইনটা যাঁচ করা যায়। আর বাইট মার্ক,
বাইট মার্কটা তো সাধারণত দেখা যায় বাইট মার্কের উপরে নির্ভর করে। কিন্তু বাইট মার্ক থাকতেই হবে, এইসব ভেগ কথা। কারণ চামড়ার উপর একটা ইনজুরি ঘটতে হবে। ইনজুরি যদি না হয় তাহলে তার ওই বিষটা মাংসের ভিতরে পাঞ্চার না করলে আপনার দেবে না, যাবে কি করে লিকেজ। হ্যাঁ, তো সাধারণ কথা। সেই চামড়ার উপরে ফুটো হতে হবে, ফুটো হয়ে বিষটা মাংসের ভেতরে ঢুকতে হবে, সেখান থেকে রক্ত মিশতে হবে। এটাই তো হবে সাইন অফ। এবার লোকাল সাইন থাকতেই হবে। সেটা ভালো করে গুরুত্ব দিয়ে দেখলে লোকাল সাইন পাওয়া যায়। আমরা একসময় আতস কাজ দিয়েও দেখেছি, জানার জন্য, বোঝার জন্য, বোকার মতন হয়তো দেখতাম। আমরা দেখেছি এসব পাওয়া যায়। যে বলে পাওয়া যায় না সে প্র্যাকটিক্যাল লোক না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখা যায় লোকাল সাইন পরে সিস্টেমিক সাইন পাওয়া যাবে। চন্দ্রকোড়ার ক্ষেত্রে সিস্টেমিক সাইনে যেটা জেনারেল সাইনে পাওয়া যায়, যেটা পালস, বিপি এইসব দেখে পাওয়া যায়, সেক্ষেত্রে একটা সাইন অফ শকের একটা সাইন এই চন্দ্রকোড়ার ক্ষেত্রে দেখা যায়। এই শকের সাইনটা ডাক্তারবাবুরা বোঝেন। এই শকের সাইনটা যদি ডাক্তারবাবুরা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে সাইন অফ এনভেনমেশন হচ্ছে, মানে সিস্টেমিক সাইন অফ এনভেনমেশন হচ্ছে। এবার আরও যে সিস্টেমিক সাইন অফ এনভেনমেশনের ভেতরে কী আসবে? ব্লিডিং। ব্লিডিংটা তো অনেক শেষের দিকে আসবে। সে তো নাক দিয়ে রক্ত পড়ে, কাশির সাথে রক্ত পড়ে, চোখের কনজাংটিভা লাল হয়ে যাবে, বা পায়খানার জায়গা দিয়ে রক্ত, পেচ্ছাপের সঙ্গে রক্ত, এগুলো তো অনেক পরের দিকে হবে। তার আগে সিস্টেমিক সাইন বোঝার ক্ষেত্রে খুব বেশি বোঝা যাবে না। সেখানে কিন্তু সাইন অফ শকটা দেখতে হবে, এবং সাইন অফ শক কিন্তু চন্দ্রকোড়ার ক্ষেত্রে অনেক বেশি হয়। সেই জন্য এই শক দেখে বুঝতে হবে যে এটা কিন্তু সাইন অফ সিস্টেমিক সাইন অফ এনভেনমেশনের দিকে পেশেন্টটা যাচ্ছে, যদিও লোকাল সাইন ততটা প্রকটিত না। এইটা হচ্ছে মেন থিং। যে কোনো আপনার যদি পেশেন্টকে কামড়ায় সাপ, কোন যে কোনো সাপ, না যে কোনো সাপ, যাকে কোনো পেশেন্টকে কামড়ানো মানে তার মধ্যে একটা লোকাল শক কিন্তু আসবে। স্যার পেশেন্টের এমনি মনের ভেতরে সাপ থাকবে, হ্যাঁ, আতঙ্ক থাকে, আতঙ্ক আছে। সেক্ষেত্রে আমার বিষধর সাপ কামড়েছে যদি কেউ দেখে থাকে তাহলে তার মনের উপরে বীভৎস একটা প্রেশার তৈরি হয়। কারণ তাতে আমি দেখেছি সেই সব পেশেন্টগুলো হসপিটালে যখন আসে, একটা শখ তো অনেক রকম আছে, এই যে মানে ফেয়ারজনিত শখ, সেটা তার ভেতরে কাজ করে। সেক্ষেত্রে তার বিপি বেড়ে থাকতে পারে, মানে যদি সেখানে অনেক কিছু ঘটতে পারে। সেখানে সব পেশেন্টের দেখে নিতে হবে, তার রক্তে অক্সিজেন স্যাচুরেশন দেখে নিতে হবে। কালকে যেমন চন্দ্রকোড়া সাপের কামড়ের পেশেন্টের গল্প করছে, সেটা কিন্তু ততক্ষণে পেশেন্টের বোধহয় একটু হেমাপটিসিস স্টার্ট করেছে, মানে কাশির সাথে রক্ত আসছে, ফুসফুস থেকে রক্ত বেরোচ্ছে, মানে শ্বাসনালী থেকে। এটা চন্দ্রকোড়ার কামড় ছিল। তাহলে চন্দ্রকোড়ার কামড়ের ক্ষেত্রে যদি এরকম হয় তখন পেশেন্ট কিন্তু খুব শকে চলে গেছে, এবং সেখানে তার অক্সিজেন স্যাচুরেশন 67-এ নেমে গেছিলো। কিন্তু তাহলে বুঝতে হবে যে এই পেশেন্টটা তো রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার কথা নয়, কারণ রেসপিরেটরি ডিস্ট্রেস তো এ তো নিউরোজেনিক শক হওয়ার কথা নয়, মানে যেটা কোবরা বা ক্রেটে হবে। এর ক্ষেত্রে যেটা হয়েছে, এর কিন্তু পেশেন্ট শকে চলে গেছে, তাই তার SpO2, দ্যাট ইজ রক্তের ভিতরে অক্সিজেন লেভেলটা না কমে যায়। কালকের পেশেন্ট কেন 14 পেশেন্টের কথা হয়েছে। চন্দ্রকোড়ার ক্ষেত্রে কিন্তু শকে চলে যায়, পেশেন্ট ভয়ে শকে চলে যায়। এবং আর একটা জিনিস দেখা যায়, 2-3-4 ঘন্টা পর ধরে যদি তার ওঝা গুনিন করে, সেসব পেশেন্ট আরও শকে যায়, আরও ভয়ে ভীতি পায়। কারণ তার ওইসব ওঝা গুনিনের ওইসব কীর্তিকলাপ যখন চলে, তখন তো আশপাশের লোকজন বা ওঝার তো কামড়ায়নি, যে কামড়েছে সে একমাত্র মৃত্যু হয় বুঝতে পারছে যে আমি বোধহয় বাঁচবো না, এবং তার লাস্ট মুহূর্তে যখন বোঝা বলে কিছু করতে পারবো না, হসপিটাল নিয়ে যাও, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এগুলো একটা জায়গা, এইসব দেখে বোঝা যায় পেশেন্ট কিন্তু শকে থাকে। যেমন কেউটে সাপে কালার সাপের পেশেন্ট এসেছিল একদিন খতম হয়ে যায়। তার ক্ষেত্রে আবার দেখা গেল একটু যদি এজেড পেশেন্ট হয়, তার আবার গ্লুকোজ লেভেল, মানে রক্তে গ্লুকোজ লেভেল ফল করে গেছে, মানে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে পেশেন্টের। এবার তার আগে কিন্তু তার কোনো দিন ছিল না, মানে সুগার ছিল না। বাড়ির লোক বললো আমরা সুগার পরীক্ষা আগে হয়েছে মায়ের, কিন্তু কোনোদিন পাওয়া যায়নি। সেদিন কিন্তু পেশেন্টকে 2বার করা হয়েছিল। 2বার, যেহেতু একবার ভুল হতে পারে বা রিপোর্ট ঠিক না আসতে পারে, CBG করা হয়েছিল। CBG করে দেখা গেছিলো তার সুগার লেভেল
নেমে যায় 34 না 37 হয়েছিল, তারপরে তাকে আবার দেওয়া হয়। তার মানে আমি বলছি একটা স্নেক বাইট পেশেন্ট আসলে শুধু 20 WBCT টেস্ট নয়, তার যে আমরা ট্রপ আই বা ট্রপটি করি, মানে তার মাইক্রাল ইনফেকশন হয়েছে কিনা, ইস্টিমিক কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা দেখার জন্য যেমন হার্টেরটা দেখা উচিত, তেমনি তার সিবিজি দেখা উচিত। সমস্ত অ্যাকুট ম্যানেজমেন্টের যেসব হাতের কাছে আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে নেওয়া দরকার। ইসিজিও করতে পারেন, ইসিজিতেও অবশ্যই চেঞ্জ দেখতে পাবে। সেই জন্যে পেশেন্ট শকে চলে যায় এবং এইগুলো আমরা সাধারণত ম্যানেজ করেছি বা করি, তাই আমরা এগুলোকে সামনে খুব বেশি নিয়ে আসি না। এখন যেটা আমার বলতে হচ্ছে সবাইকে সব এই জন্যেই যে পেশেন্টগুলো এই সময় প্রচণ্ড ঘাম হচ্ছে পেশেন্টকে, কয়েক ঘন্টা ধরে সে খায়নি, কয়েক ঘন্টা ধরে তার শরীরে জল যায়নি, খাওয়ারও পায়নি, হয়তো দেখা গেল রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুমিয়েছিল, সে খেয়েছিল সে 9:30 10টার দিকে, তারপরে কামড় হয়েছে 12টা 1টার দিকে, তারপরের দিন দুপুর 12টা 1টা 2টো অবধি এই যুদ্ধ চলছে, এক মানসিক প্রেশার, তারপরে শারীরিক ইয়ে, তাতে পেশেন্ট কিন্তু বিভিন্নভাবে সাইন অফ শকে থাকে। এই জন্য শক ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন। আমি আমাদের একজন ডাক্তারবাবু একটা চন্দ্রকোড়া সাপের পেশেন্ট দেখছিল, সে আমাকে ফোন করলো, করে বললো যে স্যার তাকে তো আমি সব দিয়েছি, কী কী দেওয়ার দরকার, আমি বললাম এগুলো দিতে হলে এগুলো দেওয়া আছে, কোথায় জানিস এগুলো দিতে হবে। তখন তাকে বলেছিলাম সে ভালো ম্যানেজ করার লোক, তাকে বললাম তুমি শুধু সাইন অফ শকটা ম্যানেজ করো, তুই ইউ নো হোয়াট ইজ দ্য সাইন অফ শক অ্যান্ড হাউ ইউ প্রিভেন্ট দ্য শক। তো ও সেটা ম্যানেজমেন্ট দেয়, ড্রামাটিক্যালি পেশেন্টটা কিন্তু মানে কী বলে রিকভার্ড হয়, মানে সাইন অফ শক থেকে রিকভার হয়। তখন দেখে যেটা একটা ডিউটিতে ছিলেন সে বলেছিল হ্যাঁ সঠিক, এটা হচ্ছে থাকে সাইন অফ শকের। অ্যাকচুয়ালি আমাদের হসপিটালগুলো যেটা হয়, একজন ডাক্তার একজন সিস্টার এমার্জেন্সি ডিউটি করছে, অজস্র পেশেন্ট, তার মধ্যে ওই সাইন অফ শক তার পেছনে দাঁড়িয়ে পেশেন্টকে আশ্বস্ত করো, বাড়ির লোককে আশ্বস্ত করো এবং পেশেন্টকে সময় নিয়ে কয়েকবার দেখে মনিটরিং করা, এইগুলো অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না, যার ফলে সাপে কাটা পেশেন্ট তাৎক্ষণিক চিকিৎসা করতে হয়, অ্যাকিউট ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাকিউট ম্যানেজমেন্টের হতে এগুলো যা বললাম এগুলো সব অ্যাকিউট ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। ওই 10টা এভিএস দিয়ে দিলাম, এটাই শুধু চিকিৎসা না, এটা তো সবাই দিতে পারে। যাই হোক, এটাও অল্প না, চন্দ্রকোড়া কাপড়ে মানে সাপের কামড়ে পেশেন্ট এলো, ঠিক আছে, আপনার প্রথমে 20 WBCT টেস্ট হলো, নেগেটিভ এলো, তার ভাইটালগুলো দেখা হলো, যে ভাইটাল আপনার যেমন বললেন প্রেশার দেখা হলো, SpO2 দেখা হলো, হ্যাঁ পালস প্রেশার, হ্যাঁ পালস প্রেশার হচ্ছে মেইন। পালস অনেক কিছু বলে দেয়, আর প্রেশার তো দেখতে হাইপোভলিউম হতে পারে। তারপরে তার যদি আমি মানে সিস্টেমিক সাইন যেগুলো দিই, আর মানে চেঞ্জ কী কী আমি বলেন যে চোখেতে এই যে ব্লাড আসা, এগুলো তো অনেক পরে অনেক পরে এগুলো কারো ওই যে পেশেন্ট অলরেডি মানে ওর যে রক্ততঞ্চন ব্যবস্থাটা যে ইয়ে হওয়ার কথা, জমাট বাঁধার যে বললাম যে 12টা যে ইয়ে আছে সেটা কিন্তু নষ্ট হয়। তারপরে এগুলো শুরু হচ্ছে, হ্যাঁ, এবং এফেক্ট মানে ভেতরে শুরু হয়ে গেছে বলে তার জন্য ইনফ্লামেশনগুলো আস্তে আস্তে আসছে এগুলো। কিন্তু তার সঙ্গে যে বলতে যে ব্লাড টেস্টের ব্যাপারগুলো, ধরো সেখানে আপনার এই তার সিবিজি করা, তার আদার্স যে ভাইটালগুলো আছে সেগুলো হয়তো দেখে নেওয়া হলো সেই সময়ের মধ্যে। কিন্তু তার যে মানে এই যে ডাক্তারগুলো যে দেবে, এই আপনার এভিএসটা দেবে, অনেকে বলছে না যে এখন অবজারভেশনে থাকো। চন্দ্রকোড়ার ক্ষেত্রে ওই সব অবজারভেশনটা নয়, যদি সামান্যতম মনে হয় এটা চন্দ্রকোড়ার কামড়, যা পরিস্থিতি তাতে 10টা এভিএস তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে হবে, 30টা এভিএস দিতে হবে। ব্যাপারটা হচ্ছে রক্তের ভেতরে যে ভেনামটা দিয়েছে সেই অ্যান্টিভেনাম দিয়ে ভেনামটাকে নিউট্রালাইজ করে দিতে হবে, তাকে কার্যক্ষমতা নষ্ট করে দিতে হবে, বাস আর কিছু কাজ নেই। কিন্তু এটা যদি না করে আমি অবজারভেশনে রাখি, তখন যখন ওর হেমাপটিসিস বা হেমাটোমেসিস বা হেমাচুরিয়া স্টার্ট করবে, তখন যদি আমি দিই সেক্ষেত্রে কিন্তু ইএস কাজ করতে যতটুকু কাজ করে সে করবে, রক্তে যেটুকু ভেনাম আছে সেটা নিউট্রালাইজ করবে। কিন্তু অলরেডি ভেনাম তো তার কিডনি এফেক্ট করে দিয়েছে, যে সিস্টেমটা রক্ততঞ্চন ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে, হিমোলাইসিস স্টার্ট হয়ে গেছে, আরবিসি ভাঙতে শুরু করে দিয়ে গেছে।
অর্থাৎ যদি মনে হয় এটা চন্দ্রবার কাম্য, ফিজিশিয়ানকে সিদ্ধান্ত নিতে হবে। এরকম কংক্রিটভাবে অন্য অন্য রোগের মতন বলে দেওয়া যাবে না যে এই অবধি আছে। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, লোকাল সাইন সবসময় ভালো করে যদি অনুবীক্ষণ করা যায় তাহলে লোকাল সাইন পাবে সে। এবার লোকাল সাইনের সাথে সাথে সিস্টেমিক সাইন ইন কেস অফ চন্দ্রগোড়া, কিন্তু মানে যেসব সমস্যাগুলো যেমন হেমারেজ যেগুলো আসবে সেগুলো আসতে সময় লাগবে, বা যখন আসবে পেশেন্ট তারপরে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তারপরে এবার দেখা গেলো ডায়ালিসিস হতে একদিন সময় লাগবে, তার মানে সেই পেশেন্ট কিন্তু অনেক খারাপ কন্ডিশনে চলে যাবে। অর্থাৎ যদি মনে হয় চন্দ্রগোড়ার কামড়, তাহলে তাকে সময় নষ্ট না করে 10টা দিয়ে শুরু করে 30টা এভিএস তাৎক্ষণিকভাবে দিতে হবে। এভিএসের ম্যানেজমেন্টগুলো করবেন। এভিএস দিলে যেসব হয়, এখন যেসব গভর্নমেন্ট তো গাইডলাইনে বলাই আছে, এভিএস দেওয়ার আগে 1/4 সিসি অ্যাড্রেনালিন সাবকিউটেনিয়াস দিয়ে দিন, হাইড্রোকোর্টিজন আইভি দিয়ে দিন, এবং 1/2 সিসি অ্যাড্রেনালিন রেখে দিন ড্র করে। যদি সামান্য কিছু মনে হয় তাহলে আইএন দিয়ে দেবেন, আর তার সঙ্গে ফেনারগান বা অ্যাভিল ওইসব দিতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে পেশেন্ট একটু ড্রাউজি হবে, এবং ড্রাউজিনেসটা বুঝে নিতে হবে এটা টোসিস নয়। ড্রাউজি হতেই পারে, ড্রাউজি হলে সে চোখ খুলে দেবে, মাথাটা কী বলে একটু ভারী ভারী ভাব হবে, সামনের দিকে ঝুঁকে পড়তে পারে, কিন্তু চোখ সে খুলে দেবে। টোসিসে কিন্তু চোখ দিতে পারে। এখানে ডাক্তারবাবুরা সব জানেন, ডাক্তারবাবুরা একটু যত্নবান এবং তো সব পড়াশোনা করেছেন, জানে। অর্থাৎ শখের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভাইটাল। সেই জন্য চন্দ্রগোড়ার ক্ষেত্রে এভিএস দিয়ে দেওয়া খুব ভালো। কিন্তু এই ধরো পেশেন্ট এলো, তাকে 10টা 20টা বা 30টা এভিএস দেওয়া হলো, ধরো সাসপেক্টেড চন্দ্রগোড়া মানে উনি করে দিয়ে দিলেন, ঠিক আছে। এবার তাহলে ওই পেশেন্টটাকে আর কতক্ষণ পর্যন্ত হসপিটালে রাখা যেতে পারে? 5 দিন, 4-5 দিন থাকে এই পেশেন্টটার। এবারে ইউরিন আউটপুট দেখতে হবে। নর্মাল আরেকটা জিনিস হচ্ছে সবসময়, এই পেশেন্টদের শুতে দেওয়া হয় না, ঘুমাতে দেওয়া হয় না, খেতে দেওয়া হয় না। আরে চন্দ্রগোড়ার সাপের কামড়, এর তো আর বালবার পলসি বা ওই ঢোক গিলতে অসুবিধা, যে শ্বাসনালীতে খাদ্য চলে যাবে এরকম কোনো গল্প না। এই ধরনের পেশেন্টগুলো কিন্তু ইউরিন আউটপুট উপর নজর রাখতে হবে। মুখে প্রচুর জল খাবে, আর ফ্লুইডটা দিতে হবে, সেটা বুঝে নিতে হবে। ডাক্তাররা বোঝেন এগুলো। তো এই 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 যে জায়গাগুলোকে দেখতে হবে। সে খেতে না দিয়ে যদি তাকে 2 দিন রেখে দেওয়া হয়, তাকে যদি জল খেতে না দিয়ে 2 দিন রেখে দেওয়া হয়, সে যদি খাবার না খায়, তাহলে এইসব পেশেন্টগুলো খারাপ হয়ে যায়। আমি দেখেছি তাই। কিন্তু যে পেশেন্টের এরকম 30টা এভিএস দেওয়া হলো, তার কোনো হেমাচুরিয়ার বা ওই ধরনের মানে হেমারেজিক ম্যানিফেস্টেশনের কোনো সাইন নেই, সেক্ষেত্রে শুধুমাত্র পেশেন্টের যদি নর্মাল লাইফ লিড করে দেওয়া যায়, তাহলে কিন্তু পেশেন্ট এবং ইনটেক অফ ফ্লুইড যদি ঠিক থাকে এবং ইউরিন আউটপুটটার উপরে যদি নজরদারি দেওয়া যায়, এই পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু ভালো গেছে। এটা হলো চন্দ্রগড়ার ক্ষেত্রে এভিএস দেওয়ার পরে কার্যকলাপ। এবং তারপরে আপনি কি দেখবেন? আপনি তো চোখে খালি চোখে দেখতে পাচ্ছেন হেমাচুরিয়া নেই। এবার আপনি ইউরিন ফর আরইএমই করবেন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আপনি মাইক্রোস্কোপে দেখে ফেলবে যে আরবিসি আছে কিনা, ইউরিনে আরবিসি যাচ্ছে কিনা। সেক্ষেত্রে দেখে নিতে হবে। অনেক সময় অন্য রুগীর অনেক কিছু কিডনি ডিজিজ থাকে, কমপ্লিকেশন থাকে, সেই সবগুলো আগে কোনো ডিজিজ ছিল কিনা এইসব হিস্ট্রিগুলো নিতে হবে। আবার কারো হয়তো ইউটিআই হয়ে আছে, সেক্ষেত্রে তার হিমাচুরিয়া হতে, ওইসব নিয়ে কত পাগল হয়ে গেলে হবে। কিন্তু বুঝে নিতে হবে, ডাক্তারবাবুকে একটু যত্নবান হতে হবে। ডাক্তারবাবুরা সব জানে, তো পড়াশোনা করেছে, সব জানে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখতে হবে তার মেনস্ট্রুয়েশন আছে কিনা। আমি দেখেছি, আমার এত বছরের জীবনে আমি দেখেছি মেনস্ট্রুয়েশন চলাকালীন তার ইউরিন কালেকশন করা হয়েছে, ইউরিনের ভেতরে আরবিসি পাওয়া গেছে, হুলুস্থুলু পড়ে গেছে। তারপরে যে খোঁজ নিতে না আরে তোমার কি দেখি, আবার ইউরিন করালাম, দেখে দেখা গেল ইউরিনে তার। এগুলো খুব সহজ সরল ব্যাপার, শুধু এগুলো হচ্ছে টিপস, এগুলো হচ্ছে অভিজ্ঞতার কথা বলছি। সেই জন্য তার ইউরিনে আরবিসি পাওয়া যায়নি। আর ইয়ে দেখতে হবে, ইউরিনে কিডনির যে ভাইটাসগুলো আমরা দেখি, যে ইউরিয়া ক্রিয়েটিনিন, রক্ত ইউরিয়া ক্রিয়েটিনিন যাচ্ছে কিনা দেখতে হবে তারপরের দিন। তাহলে বোঝা যাবে যে কিডনির ফাংশান ঠিকঠাক করছে। এই অবজারভেশনটা 2 দিন থাকতে হবে। কিন্তু আর এভিএস লাগবে না, ডায়ালিসিস লাগবে না নিশ্চিত, কিন্তু তাকে এই ক্লোজ অবজারভেশনে 2-3 দিন রাখলে
সুন্দর, তারপরে পেশেন্ট ছেড়ে দিতে হবে। তবে বাড়ি যাওয়ার পরেও তাকে বলতে হবে, খেয়াল রাখতে হবে ওই পা যেন কাদা জলের ভেতরে না যায়। কারণ এখন আমি দেখেছি প্রচুর গরিব মানুষ সাপের কামড় নিয়ে আসছে, একটা বছর তারা মাঠে নামতে পারছে না। হয় লোকের জমিতে তারা কাজ করতো, মানে ডেলি লেবারের কাজ করতো, আবার কেউ হয়তো নিজের জমিতে অল্প একটা ছোট্ট জমি আছে, সেখানে সে ধান চাষ করতো। যেহেতু তাকে বলে দিয়েছে এবছরও তুমি মাঠে নামবে না, তার ওই পা নিয়ে, কারণ এই পায়ের যে ঘা সেটা সারতে বা সোয়েলিং সারতে হয়তো অনেক দিন সময় লাগবে, বা হয়তো মাঠে নামলোই পচা জলে পা আবার খারাপ হয়েছে ওর। সেই জন্যে এরা বিভিন্ন রকম সামাজিক সমস্যা এগুলো এই সাপে কামড়ের পেশেন্টের ক্ষেত্রে। ইভেন যারা মাঠে কাজ করছে লোকের জমি, তারা আর ডেলি লেবারে কাজ করতে পারছে না। আমি দেখেছি তার বাবাকে নিয়ে ছেলে এসছে, ছেলে কলকাতায় কাজ করে, বাবা মাঠে কাজ করে, বাবা মাঠে কাজ বন্ধ। এবার ছেলে যদি মাঠে কাজ করে, তার কলকাতার যে কারখানায় কাজ করে কাজটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য মাঠের কাজটা তার বন্ধ থাকলে বছর, তার মানে তাদের আর্নিং ফ্রম ওই মাঠ বন্ধ। এইসব সামাজিকভাবে সাপে কামড়টা খুব অবহেলার জায়গা। যাদের সাপে কামড়ে তারা খুব দুস্থ মানুষই হয়। না, এটা চন্দ্রমালা কামড়ের ক্ষেত্রে তো ধরো সে মাঠে নামছে না, কিন্তু কেউটে কামড়ের ক্ষেত্রে একই তো হয়। যদি কেউটের কামড়ের ক্ষেত্রে যদি পায়ের সোয়েলিং এবং লোকাল ইনফ্লামেশান থেকে যদি তার স্কিনে যদি ইরোশন থাকে, সেক্ষেত্রে অনেকগুলো, এখন এবছর দেখছি বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে লোকাল ব্লিস্টারিং হয়েছে, ঘা হয়ে গেছে, সেসব তারা মাঠে নামতে পারবে না। নামলে কিন্তু মানে কী বলবো, দগদগে ঘা হয়ে যাবে, পচে যাবে। সাপের কামড়ের মাংস পচে যাওয়া আর অন্য কারণে মুখ পচে যাওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে। রেসপন্স করতে, চিকিৎসা করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু খারাপ হবে। ওকে বুঝে নিতে হবে তার ওই ঘাটা আছে কি নেই। যদি না থাকে তাহলে সে মাঠে নিশ্চিন্তে কাজ করতে হবে। কেউটে কামড়ে যে সোয়েলিং হয় আর চন্দ্রমালার সোয়েলিং, মানে কেউটের থেকে চন্দ্রমালার সোয়েলিং আরও বেশি হয়। এবার তাহলে তার সাপোজ তাহলে যে ওইটা মানে কেউটের সোয়েলিংটা ধরো 5 ঘন্টার মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, ওই যে সোয়েলিংটা কেউটের ক্ষেত্রে কিন্তু লোকালাইজ থাকবে। যদি আমি সবসময় সবসময় বলতে থাকি যে পায়ের আঙুলে কামড়ালে, তাহলে দেখবেন ওই কী যেন বলো ওটা, ওই অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে থাকে। যদি অ্যাঙ্কেল জয়েন্টের উপরে কামড়ায়, তাহলে হাঁটু আর ওই অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে সাধারণত সোয়েলিংটা থাকবেই থাকবে। তার বেশি সাধারণত কোনো দিন আমি দেখি না বাড়ে। আঙুলে যদি কামড়ায়, হাতের আঙুলে, তাহলে রিস্ট জয়েন্টের মধ্যে থাকবে। সেরকম লোকালাইজ সোয়েলিং হবে। শরীরে অন্য জায়গায় গেলে সেখানেও লোকালাইজ সোয়েলিং হবে। সোয়েলিংটা খুব প্রোগ্রেসিভ হবে না, পরের দিকে সোয়েলিংটা প্রোগ্রেসিভ হবে না, লোকালাইজড হয়ে থাকে, কিন্তু পেন সোয়েলিংটা থাকবে। ইভেন কেউটের কামড়ের সোয়েলিংও কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 7 দিনও থাকতে পারে। কিন্তু দেখা গেছে চন্দ্রবড়ার ক্ষেত্রে এই সোয়েলিংটা প্রোগ্রেসিভলি আরও বাড়তে থাকে এবং সারা শরীরে ছড়িয়ে পড়বে যদি এভিএস প্রয়োগ না হয়। চন্দ্রবড়ার সোয়েলিং 1 মাস 2 মাস 3 মাসও থাকতে পারে, কিন্তু কেউটের সোয়েলিং 1-2 মাস 3 মাস থাকবে। সেটা ওই 15-20 দিন বা 3 সপ্তাহ, এগুলো তো এক একটা পেশেন্টের এক এক রকম হয়। তারপর আর সোয়েলিংটা থাকে। সাইন অফ লোকাল ইনফ্লামেশনটা কতটা হয়েছে। আর এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এই যে সাপের বিষ বা ভেনমটা অ্যাবজর্বটা হয়তো দিয়ে লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে ম্যাক্সিমামটা 60%, বাদ বাকিটা রক্তনালী। এই লিম্ফ্যাটিক চ্যানেল আমাদের শরীরের কিন্তু লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে অনেক বেশি আমাদের কী বলে বর্জ্য পদার্থ ইয়ে করে। এই লিম্ফ্যাটিক চ্যানেল যদি ব্লকেজ হয়, সেক্ষেত্রে সেটা নির্ভর করে কার ক্ষেত্রে কতটা লিম্ফ্যাটিক চ্যানেল ব্লকেজ হলো, আর কার ক্ষেত্রে লিম্ফ্যাটিক চ্যানেলটা ব্লকেজ হওয়ার পরে কত তাড়াতাড়ি সে আবার ব্লকেজটা ছাড়িয়ে যাবে। যার ক্ষেত্রে ব্লকেজ বেশি থাকবে বা ছাড়াবে না, সেক্ষেত্রে অনেক দিন বেশি সোয়েলিং থাকবে। এটা দুটোর পার্থক্য। আরও দেখবেন আর একটা জিনিস বলি, চন্দ্রবড়ার ক্ষেত্রে যে সোয়েলিংটা হয়, যেহেতু চন্দ্রবড়ার ক্ষেত্রে লোকাল হিমোলাইসিস হয়, চামড়ার নিচে যদি আরবিসি ভাঙে, একটা ব্লুইশ, বিশেষ করে যারা একটু ফর্সা তাদের ক্ষেত্রে দেখা যায় একটা শাইনিং দেখা যায়। আর একটা হচ্ছে যে হাত দিলে বা দেখলে বোঝা যাবে যে চন্দ্রবড়ার যে সোয়েলিং আর কেউটের সোয়েলিংয়ের ভেতরে একটা পার্থক্য আছে। একদম এটা দেখতে বোঝা যায় এটা কেউটের সোয়েলিং আর এটা চন্দ্রবড়ার সোয়েলিং। দুটো সোয়েলিং অবশ্যই। কেউটের ক্ষেত্রে বা অন্য চন্দ্রমালার ক্ষেত্রে বা গোখরো সাপের ক্ষেত্রে, যেহেতু যে
এটা হয় ফসকা পড়ে, মানে ব্লিস্টারিং হয়। Blistering. ব্লিস্টারিংটা কেউটে গোখরোর ক্ষেত্রে বলবো গোখরোর ব্লিস্টারিং অনেক বেশি হয়, অনেক বেশি গোখরোর ব্লিস্টারিং হয়। তার মানে ব্লিস্টারিংটা যে কেন হয় সেটা হচ্ছে ওই সাপের বিষের যে ভেনাম আছে, ভেনামের ভেতরে সেই ইনগ্রেডিয়েন্টস আছে যেটা দিয়ে ব্লিস্টারিং হয় চামড়ার উপরে, বলাই আছে, পড়লে ভালো করে বোঝা যাবে। যেহেতু এটা চিকিৎসা ক্ষেত্রে খুব কাজে লাগে না, তাই এসব নিয়ে অত বেশি চর্চা করি না। ব্লিস্টারিং হয়, কেউটের ক্ষেত্রে কম হবে, এর ক্ষেত্রে বেশি হবে। এই ব্লিস্টারিংটাও আবার পার্থক্য হয়, যাদের ব্লিস্টারিং হয় কেউটে বা গোখর সেটা হয়, আবার চন্দ্রবড়ার ক্ষেত্রে ব্লিস্টারিংটা অন্যরকম হবে, সেটা দেখতে হবে। ট্রিটমেন্ট ব্লিস্টারিংয়ের ট্রিটমেন্ট একই হবে, সবার ক্ষেত্রেই একই ট্রিটমেন্ট হবে, কিন্তু এগুলো আলাদা হবে। তার সঙ্গে ওসব হিস্ট্রি থাকবে, তার সঙ্গে সোয়েলিংয়ের হিস্ট্রি থাকবে, দেখলে বোঝাই যায় দুটো ব্লিস্টারিং কেমন হচ্ছে না হচ্ছে। কেউটের ক্ষেত্রে ব্লিস্টারিংটা খুব একটা বেশি হয় না, খুব কম, খুব কম, মানে 100টার ক্ষেত্রে 10টার হতে পারে। চন্দ্রবড়ার কেউটের গোখরোর ক্ষেত্রে 100টার ভেতরে 40-50টা হতে পারে। হ্যাঁ চন্দ্রবড়ার ক্ষেত্রে ধরো এবছর যতগুলো চন্দ্রবড়া সাপের কামড় দেখা গেছে এখানটা, ওই যে পেশেন্টটা বাদ দিয়ে সেখানে মধ্যে মারা গেল, খুব কম ব্লিস্টারিং হয়েছে। ওর যেমন চারিদিকে ছড়ে গেছিলো না যে বলছেন, তো ওর ব্লিস্টারিংটা অনেকটা বেশি ছিল। সেটা ওই যে বললাম, হ্যাঁ চন্দ্রবড়া হোক কেউটে হোক আর গোখরো হোক, ব্লিস্টারিং হওয়ার জন্যে যে ইনগ্রেডিয়েন্টস বা যে এটা বিশেষ মতো থাকতে হবে, সেটা কোন সাপের আছে কোন সাপের নেই। যে সাপের ক্ষেত্রে বেশি থাকবে সেই সাপের ক্ষেত্রে এতে বেশি হবে। আবার যে মানুষটার লোকাল সাইন অফ ইনফ্লামেশন বেশি হবে তার ক্ষেত্রে এইসব রেসপন্সটা নির্ভর করে। ওই জন্য 1-1-2 সাপের কামড়ে মিলবে না। আমি এখানে বলে দিলাম 1 আর 1-2 তুমি মিলিয়ে দেখো, সব সময় মিলবে না। সে 100টার ভেতরে হয়তো 50টা মিললো, 50% মিলবেই না। 50% চিকিৎসককে বুঝে নিতে হবে, তার মানে কী বলে গ্যারান্টি। আপনার ওই 30টা ইভিএস দেওয়া হলো ধরো একে, তারপরে তো আর ইভিএস দেওয়ার প্রয়োজন নেই এটা বলছেন, কিন্তু যদি সাপোজ ধরো মানে এই যে 2 দিন থেকে 3 দিন রাখা হলো, তারপরে কি পেশেন্টের আবার আমার যেটা complication হতে পারে? আমি অন্য কথা বলছি, সেটা হচ্ছে যে কি কমপ্লিকেশন, রক্তের ভেতরে যে বিষটা থাকবে সে তো ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু রক্তের ভেতরে কি গ্যারান্টেড যে আমি এই 30টা ইভিএস দিয়ে সমস্ত ভেনমটাকে নিউট্রালাইজ করে দিয়েছি? আমরা প্রাথমিকভাবে প্রথম দিকে যেমন অর্গানোফসফরাস পয়জনিংয়ের ক্ষেত্রে ধরুন অ্যাট্রোপিন দেওয়া হয়, প্যাম দেওয়া হয়। অ্যাট্রোপিনটা আমরা লোডিং ডোজ বা ওই সময় টুট স্টেজে থাকাকালীন তার অ্যাট্রোপিনাইজেশন হয়ে যাওয়ার পরে একটা মেনটেন্যান্স ডোজে অ্যাট্রোপিন দিয়ে থাকি। আমার মতে যেটা হয় সেটা হচ্ছে কোবরা বাইট ক্ষেত্রে বা ক্রেটের বাইটের ক্ষেত্রে আমরা দিলাম এভিএস দিলাম, দিয়ে একটা মেনটেন্যান্স ডোজ 5টা বা 10টা যদি আমরা একটা মেনটেন্যান্স ডোজ দিয়ে রাখি, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো হবে। এটা আমার অভিজ্ঞতা বলে সব ক্ষেত্রে। শিক্ষাকে ডোজটা কত ঘন্টা ধরে, মানে এই যে ধরো 10টা বা 5টা, আমি 5টা দিয়ে রাখলাম বা 10টা দিয়ে রাখলাম, সেই 10টাই চলো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে, অসুবিধা কী? অসুবিধা তো আর কিছু নেই। আমার এ হচ্ছে সেই রক্তের ভেতরে যেটুকু আছে সেটাকে সে নিউট্রালাইজ করে যাচ্ছে। এবার আমরা এই 2 ঘন্টা 3 ঘন্টার ভেতরে 30টা ইভিএস দিয়ে দিচ্ছি, বাদ বাকি 5-6 ঘন্টা ধরে যদি 5টা ইভিএস চলতে থাকে, তার রক্তের ভেতরে যেটুকু আছে সেটুকুও নিউট্রালাইজ করে দিলাম, অসুবিধা কী? অসুবিধার কিছু হবে না। না আমি 3 দিন পরে কি আবার পেশেন্টের কি মানে কিডনির সমস্যা হতে পারে? হতেই পারে, হতে পারে। কতটা কিডনি ওই সময় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হতে পারে, এবং 1 মাস পরেও যে হবে না এরকম গ্যারান্টি নেই। মানে এটা কোনো বলা যাবে না, হতেই পারে। দেখেছি 1-2 পেশেন্টকে কিন্তু কিছু প্রবলেম, মানে ইনিশিয়াল আপনার ইভিএসটা দেওয়ার জন্য হয়তো হলো না, কোবরা বাইটে কিছু হয় না, কিন্তু চন্দ্রবড়ার ক্ষেত্রে কিন্তু চলে যাবে। ওকে একটা মানে আপনার ইয়েতে থাকতে হবে, একটা ক্লোজ অবজারভেশনে থাকতে হবে, নজরে রাখতে হবে। সেরকম কোনো কমপ্লিকেশন আসছে কি না সেটা পেশেন্টকে বলে দেওয়া উচিত। 1 মাস ধরে ওর দুদিন পরে আরইএমই আর ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিন আউটপুটের উপরে নজরদারি দিতে হবে। ডেলি লাইফটা খেয়াল রাখতে হবে যেন রোদ্দুর টোদ্দুরে না পিছিয়ে বেরোয়, তাতে প্রচুর ঘাম হবে বা আরও এক্সজর্শন যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। চন্দ্রবড়া পেশেন্ট কেমন সুস্থ হলো, এই ধরো হসপিটালে গেল, হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল, ও ধরো তারপর বলে আমি সুস্থ হয়ে গেছি, মানে সেই জিনিসটা হবে না। 1 মাস কমপক্ষে, তারপরে আবার ডাক্তারও দেখবে, তার কন্ডিশন থেকে বোঝা যাবে। একটা নজরদারি থাকতে হবে, যে কোনো হাসপাতালের নজরদারিতে রাখতে হবে। আর যার কিডনি ডায়ালিসিস হচ্ছে তাকে তো 1 বছর নজরদারিতে রাখা উচিত, কারণ যার ডায়ালিসিস হয়েছে তার কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডায়ালিসিস করে তাকে কিডনিটাকে
আবার হয়তো কাজ করছে কিডনি কাজ করছিল না বলেই তো ডায়ালিসিস করা হলো। হুম। এবার সেই কিডনি 1 বছর ধরে ফুল ফ্রেজে কাজ করবে, তারপরে তার উপরে আপনি এটা কি রিকভারি হয়ে যায়, মানে কিডনি যাদের ধরো ইয়ে হয়েছিল, ডিস্টারবেন্স হয়েছিল, ডায়ালিসিস হয়েছে, ঠিক আছে, দেখা গেছে পরে 1-2 পেশেন্ট খারাপ হয়েছে, কিন্তু দেখা গেছে ভালো আছে পেশেন্ট। এইবার এইটা যদি 100টা পেশেন্টের সবকটা চন্দ্রবড়া সাপের কামড়কে পেশেন্টকে কী বলে স্টাডি করা হয়। স্টাডি করা হয়, তাহলে বোঝা যায় যে, কারণ এরা তো গরিব মানুষ, গ্রামে গঞ্জে থাকে, খেটে খায়, মাঝবার ডাকলে একবার আসে। আমি দেখেছি আসে, কেউ আসতে চায় না। তবে সোয়েলিংটা কিন্তু অনেকদিন থাকে। এবছর ডাকবো বেশ এই চাষবাস হয়ে যায়। ওরা চেক আপ দরকার, মানে কামড়ের পেশেন্ট যারা এবছর হয়েছে বা গত বছর 2023 হয়েছে তাদেরকে ডাকবো। কমপ্লিকেশন কিছু আছে? অনেকে ডাকলে তো হয়তো সবাই আসবে না, কিছু লোক তো আসবে, তাদের একটু রক্ত পরীক্ষা, পেচ্ছাপ পরীক্ষা, একটু ইএসজি করা, আলট্রাসোনোগ্রাফি খুব প্রয়োজন। ইসিজি, আলট্রাসোনোগ্রাফি রুটিনলি করা দরকার এইসব, বিশেষ করে চন্দ্রবড়ার ক্ষেত্রে। আর কালাচারের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা আপনার যখন চন্দ্রবড়া যে কমপ্লিকেশন 1 মাস ধরে থাকছে, না কালাসের সব থাকবে না। তবে একটা কালাস কেউটের যেটা হয়, কালাসের ক্ষেত্রে তো হয়ই, সেটা হচ্ছে একটা মানসিক সমস্যা কিন্তু হয়, সাইকোসোমাটিক ডিজঅর্ডার থাকে কালাসের ক্ষেত্রে। আমি দেখেছি কেন হবে, কারণ সাইকোসিস হয় এইসব পেশেন্টটা প্যারজনিত এতে ভোগে, অনেক দিন ধরে ভোগে। এগুলো কেউটে আপনার 5-6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে ধরো কেউটে কিওর, মানে হয়ে গেল, তার সেরকম কমপ্লিকেশন থাকলো না। কিন্তু কালাচারের ক্ষেত্রে সেটা তো 24 থেকে 48 থেকে 72 ঘন্টা। এটা কি আমাদের লোক? না 24 থেকে 48, 24 থেকে 48 কিন্তু 72 মানে ঘন্টা পর্যন্ত তার কমপ্লিকেশান এগুলো থাকেই। মানে এগুলো মানে কালাচে নিটলে হয়তো সময় লাগে আর কি, যেহেতু ইনভেনশন দেরি করে শুরু হচ্ছে, আবার যখন হচ্ছে এবং দেরি করেই কিন্তু তার এটা হচ্ছে। সেক্ষেত্রে তাহলে কালাচের যে ওই যে আপনি বলছেন একটা মেনটেনেন্স ডোজ 10টা দিয়ে রেখে, ওটা তো ওই প্রথম 24 ঘন্টার ভেতরে যা হওয়ার সব হয়ে গেল, পরের দিকে আর লাগবে না, পরের দিকে মেনটেনেন্স ডোজ কিছু লাগবে না, কিছু হবে না। মানে আরও তার কোনো আর ওইসব কমপ্লিকেশন বা এগুলো একবার সুস্থ হয়ে গেলে তারপরে আর হবে না আর কি। সাধারণত আমি দেখিনি কোনো, কিন্তু ওর একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট থাকে ক্রেট বাইটের পেশেন্টগুলোকে দেখেছি পরের দিকে এত ভিতরে সন্ত্রস্ত সাপ নিয়ে মানুষের ভেতরে একটা ভয় ভীতি কাজ করে, তার উপরে পেশেন্ট মৃত্যুর হাত থেকে, অনেকেই অনেক রকম মৃত্যুর হাত থেকে ফিরে আসছে, কিন্তু সাপ নিয়ে একটা মানুষের আলাদা ধারণা, সাপের কামড় মানে সে মরে যাবে, সেখান থেকে সে বেঁচে ফিরেছে। আবার ক্রেটের বাইট, এগুলো নিয়ে মানুষের মনের ভেতরে একটা ভীতিতে থাকি, সেটার থেকে তার আমি দেখেছি পরে একটু অ্যান্টিসাইকোটিক ড্রাগ ওইসব দিয়েছি, পেশেন্ট ভালো আছে বা ফুল ফ্রেজে কাজকর্ম করছে। সবসময় বলি গরিব মানুষ তো, গ্রামের গরিব মানুষ শুধু বলবো না, এরা তথাকথিত বড় শহরের মানুষের সঙ্গে এদের পার্থক্য আছে, এরা মানসিকভাবে পিছিয়ে আছে, ভাবনা চিন্তা কষ্ট হবে। ব্লাড টেস্টের মধ্যে আপনার তাহলে এর মধ্যে কালাচের ব্লাড টেস্ট কী করা উচিত? ভাইটালগুলো যেমন আর সিবিসি করা হয়, সুগার দেখা হবে, লিপিড প্রোফাইল, যেগুলো কমন যে রুটিন টেস্ট হয় সেগুলো করলেই হয়, আর কিছু পাওয়া যাবে। ডায়াবেটিক পেশেন্টের যদি হয় কামড় হলো, তাকে তো ডায়াবেটিস এগুলো তো ট্রিটমেন্টগুলো চলবে, তার ওই লোকাল ইনফ্লামেশনগুলো দেখতে হবে। কালাচের ক্ষেত্রে যে লোকাল ইনফ্লামেশন হবে না তা তো নয়, অল্প হলেও হতে পারে, সেগুলো একটু দেখে নিতে হবে। তার যেসবগুলো সুগার দেখতে হবে, সিআরপি দেখতে হবে, তার সিবিসি দেখে নিতে হবে, ডব্লিউসি কাউন্ট, অমুক তমুক ইনফ্লামেশনের এগুলো আছে কিনা, ক্রেটের ক্ষেত্রে বলছি। আর কোবরার ক্ষেত্রে তো লোকাল ইনফ্লামেশন থাকেই, অতএব লোকাল ইনফ্লামেশন হলে তার সাইন অফ ইনফ্লামেশনের জন্য যেসব সুগার পেশেন্ট সবসময় খারাপ, সে যে কামড়ই হোক না, সে কেউটের কামড় হলেও তার লোকাল কী বলে, সেখানে তার একটা আলসার হতে পারে, ডায়াবেটিক আলসার পরে সেটা তৈরি হয়ে যেতে পারে। আর চন্দ্রবড়ার ক্ষেত্রে তো হতেই পারে, এবং পরের দিকে যদি ঠিকঠাক মতন উন্ড কেয়ার না হয় তাহলে কিন্তু অ্যাম্পুট করতে হবে, কেটে বাদ দিতেও হতে হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ডাক্তারবাবুদের ক্ষেত্রে। সিস্টেমিক সাইন প্রথমেই তো হলো, যেমন না
একটু দিলে মারতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে চন্দ্রকোড়ার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে। ডাক্তাররা যদি ওই উন্ড কেয়ার না করে, প্রথম থেকেই যদি উন্ড কেয়ার না হয় তাহলে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যায়। প্রচুর পেশেন্ট দেখেছি উন্ড কেয়ার করেনি বা উন্ড কেয়ার নেয়নি, তারপরে পেশেন্ট পাগুলো ভালো করে ধোয়াও হয়, এমনি কেটে গেছে, কাদা জল লেগে আছে, সেগুলো ওটা দিয়ে এমনি পচে যাচ্ছে লোকাল মাংসগুলো, তারপরে সে কাদা জলে ঢুকে অন্য অন্য ব্যাকটেরিয়া ঢুকছে। এগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত। তবে একটা কথা হলো, বেশি কিছু করা যাবে, বেশি করতে গেলে কিন্তু আবার ইয়ে হবে। যেটা উন্ড কেয়ার করা উচিত বিজ্ঞানসম্মত সবাই জানে, সেটা করতে হবে। মানে এর সাথে সাথে ধরো বাইটের ট্রিটমেন্ট সাথে সাথে আপনার ইয়েগুলো মানে ডায়াবেটিকের ট্রিটমেন্ট, তার যে ওষুধপত্র বা কার্ডিয়াক পেশেন্ট হলে তার যে ওষুধপত্র এগুলো যেসব রোগগুলো আছে, তার ডায়াবেটিক বা কার্ডিওলজি যে প্রবলেম আছে সেগুলো, বা শ্বাসকষ্ট, সিওপিডি পেশেন্ট, সেগুলো এনহ্যান্স হবে, সেগুলো আরও বেড়ে যাবে। সেই জন্যে সাপে কাটা পেশেন্ট মানেই শুধু সাপে কামড়ের প্রতি নজর দিলাম, পেশেন্ট অন্য কারণে মরে যাবে। সেই জন্যে সাপে কাটা পেশেন্টের অন্য অন্য যেসব কারণে মানুষের সমস্যা হয় সবাই জানেন ডাক্তার, তাদের কিন্তু সেটার উপরেও নজরদারি দিতে হবে। সাপে কাটা পেশেন্ট এলো, আমি এভিস দিলাম, সব শেষ হয়ে গেল, ও না এটা নয়, তার মধ্যে তার কি হিস্ট্রি আসে না, এটাই আছে, তার মধ্যে হিস্ট্রিটা একটা মেন তার থেকে যাচ্ছে আগে, তার কী তোমার আছে কি? হ্যাঁ, আমরা যেমন অন্য পেশেন্টের হিস্ট্রি নিই, পাস হিস্ট্রিতে তার কী অন্য কোনো ওষুধ খায় কি না, অন্য সমস্যা, যেমন একটা পেশেন্টের আছে, সে ইকোস্প্রিন আর অ্যাটোভাস্টেটিন খায়। ইকোস্প্রিনের পেশেন্টের ওই সময় ইকোস্প্রিন বন্ধ রাখতে হবে, কারণ তার ব্লিডিং ম্যানিফেস্টেশনটা বাড়তে পারে চন্দ্রকোড়ার ক্ষেত্রে, কারণ এমনি রক্ত যাতে জমাট না বাঁধে সেজন্য ইকোস্প্রিন খাচ্ছিল। আর রক্ত, আমি দেখেছি এরকম একটা চন্দ্রকোড়া সাপের কামড়ের পেশেন্টকে, তাকে থ্রম্বোফ্লেভাইটিস ভেবে ওইসব করা হয়, তারপরে পেশেন্টের খারাপ হয়। যাই হোক, তাকে ওই অ্যান্টিকগুল্যান্ট যেসব এজেন্টগুলো খাওয়া হয়, যেমন ক্লোপিটোগ্রিল বা ইকোস্প্রিন, এগুলো বন্ধ রাখতে হবে, বা এইসব পেশেন্টের উপরে নজরদারি করতে হবে। তার হার্টে আরও অ্যাগ্রাভেশন হলো কি না, তার বাড়লো কি না, সুগারের পেশেন্টের ক্ষেত্রে লোকাল কী বলে এগুলোর কেয়ার নেওয়া, পাশাপাশি সিস্টেমিকটা যেসব সমস্যা হতে পারে সব জানি, সেগুলো বিষয়ে নজর দেবে। মানে একটা মেন ভাইটালকে নিয়ে আপনাকে চলতে হবে, তার শুধু সাপে কামড় পেশেন্ট আর হলো, আমি দুটো এভিএস দিলাম, সব ভালো হয়ে গেল না, তার পাশাপাশি এইগুলোকে মাথায় রাখতে হবে। সব জানে, চিকিৎসকদের কাছে এগুলো কোনো ব্যাপার না, চিকিৎসকরা যে মাথায় ঢোকানো যে এগুলো তাদের টিপস, এগুলো তাকে মাথায় রাখতে হবে। সাপে কাটা পেশেন্ট মানে এভিএস দিলাম আর একটা 20 WC টেস্ট করলাম, এটাই শেষ কথা নয়, পাশাপাশি এইগুলো ডাক্তারদের মাথায় রাখতে হবে, সবাই জানেন।